হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নট স্টাডি। নট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমতা, আমি এসেছি আর প্রত্যেক দিনের মতোই যে কারেন্ট আপডেট তোমাদের দেওয়া হয়ে থাকে বা যেগুলো জানলে যেসব ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কামিং আপ এক্সাম গুলোতে তোমরা যখন প্রিপেয়ার নিচ্ছ বা যেসব কম্পিটিটিভ এক্সাম গুলোতে তোমরা বসবে তার প্রিপারেশন হিসেবে কিন্তু তোমাদের জানা দরকার যে সাম্প্রতিক ঘটনাসমূহ সমগ্র বিশ্বে তথাপি ভারতবর্ষে ঘটছে সেই সব বিষয়গুলি সম্পর্কে কিছু নলেজ গেইন করা বা কিছু নলেজ জ্ঞান অর্জন করা, বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে তথ্য জানা, সেই তথ্যগুলো জানার জন্য আমাদের প্রত্যেক দিন কিন্তু এই আপডেটগুলো দেওয়া থাকে। তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে আমাদের স্টাডি চ্যানেলটি, ঠিক আছে? তো এর আগে বলে রাখি, যারা এসআই এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। তারা কিন্তু নোট স্টাডির তরফ থেকে একটা রেকর্ডেড ক্র্যাশ কোর্স করতে পারো, যেটা মাত্র 350 টাকাতেই তোমরা পেয়ে যাবে। কি কি অপরচুনিটিস পাবে? তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, এর মধ্যে ফুড এসআইয়ের যত সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলোর প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস পাবে, 3টে মক টেস্ট দেওয়ার সুবিধা পাবে। তো এই সুবিধাগুলো তোমরা পাবে ফুড এসআই কোর্সে। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে, আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এবং এইখান থেকে যারা ভালোভাবে প্র্যাকটিস করতে চাও বা যারা ভালো প্রিপারেশন নিতে চাও কামিং আপ এক্সামে অর্থাৎ ফুড এসআই বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। যদি জানো যারা থাকে অবশ্যই কমেন্ট করতে, কমেন্ট সেকশনে কমেন্ট পাঠাতে পারো, ঠিক আছে? তাহলে এবার আমরা পরবর্তী যে আমাদের যে টপিক সেটাতে ফিরে যাই, সেটা হচ্ছে কারেন্ট। আজকের দিনে আমি যে বিভিন্ন ঘটনাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম যেটা হচ্ছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন যেটা রয়েছে, অর্থাৎ শর্ট ফর্ম যেটা আমরা বলছি কি NHSC, ঠিক আছে? এই NHSRC, NHRC এর যেটা ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা এই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালে, ঠিক আছে? প্রশ্ন এটা আসতে পারে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশ্ন হতে পারে যে NHSRCL এর নতুন ম্যানেজিং ডিরেক্টর কে নিয়োগ হয়েছে। এই ন্যাশনাল হাই স্পিড রেলের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে সম্প্রতি বিবেক কুমার গুপ্তা, ঠিক আছে? বিবেক কুমার গুপ্তা, যিনি কিন্তু বর্তমানে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এর কিন্তু ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে। এবং ন্যাশনাল NHRCL এর কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 2013 সালে। এবার প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন যেটা কি মূলত কি নিয়ে কাজ করে? এই যে NHSRCL রয়েছে, এটা এই যে সংস্থাটা বা লিমিটেডটা মেইনলি কিন্তু যারা উচ্চগতি যেসব উচ্চগতি রেল পরিকাঠামো রয়েছে, অর্থাৎ উচ্চগতি সম্পন্ন রেল পরিকাঠামো যাতে উন্নয়ন করা যায়, উচ্চগতি সম্পন্ন রেল কাঠামোর উন্নয়ন ব্যবস্থাপনাকে আরো সুদৃঢ় করবার জন্য কিন্তু এই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের মেইন উদ্দেশ্য বা মেইন যেটা মূল কাজ সেটাই হচ্ছে এই NHRCL, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন বলছে দেখো, সর্বশিক্ষা প্রসারের জন্য মানে সর্বশিক্ষা অর্থাৎ সবার জন্য যে শিক্ষা প্রদান করা হচ্ছে, সবার জন্য সমানভাবে সেই শিক্ষার প্রসার ঘটাবার জন্য ইউনেস্কোর তরফ থেকে গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? সর্বশিক্ষা প্রসারের জন্য ইউনেস্কোর তরফ থেকে গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তিনি হচ্ছেন একজন প্রখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি কিনা রিসেন্টলি ইউনেস্কোর তরফ থেকে গুডউইল অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভারতে যে ভারত রত্ন পাওয়া ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর, 3 জনকে কিন্তু সর্বোচ্চ ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়। এবার ভারত রত্ন পুরস্কারটা কেন দেওয়া হয়? যেটা হচ্ছে সবচেয়ে
সর্বোচ্চ অসামরিক সম্মান, অসামরিক সর্বোচ্চ সম্মান প্রদান করা গেলে সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কারের মাধ্যমে। ঠিক আছে, সেখানে ভারতের দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে মনোনীত হয়েছে পিভি নরসিংহ রাও আর চৌধুরী চরণ সিং। পিভি নরসিংহ রাও আর চৌধুরী চরণ সিং এই দুজন প্রধানমন্ত্রী যারা মরণোত্তর কালে কিন্তু এই ভারতরত্ন পুরস্কারে ঘোষিত হয়েছিল, ভারতরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা কোন সরকার চালু করলো? কোন সরকার চালু করলো? উত্তর হবে দিল্লি সরকার। বিনামূল্যে যাতে থার্ড জেন্ডার যারা রয়েছে, থার্ড জেন্ডারের রূপান্তরকামী সম্প্রদায় যাদের বলে থাকি, তারা কিন্তু বিনামূল্যে বাস পরিষেবা এবার থেকে বিনামূল্যে তারা কিন্তু বাসে যাতায়াত করতে পারবে। তাদের জন্য কিন্তু কোনো রকম ভাবে আলাদা করে টিকিট কাটতে লাগবে না, বাস ভাড়া দিতে লাগবে না, সেজন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো দিল্লি সরকার। অর্থাৎ দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, তারা অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তিনি মহিলাদের জন্য এর আগে করেছেন, যেখানে মহিলাদের জন্য বাস পরিষেবা ব্যবস্থা করেছিলেন। তারপরে তিনি এই যারা রূপান্তরকামী সম্প্রদায়, যেমন আমাদের সমাজে যদি আমরা দেখি রূপান্তরকামী সম্প্রদায়ের যে স্থান সেটা কিন্তু নিচে, তাদের কোনো কিন্তু সেরকম ভাবে মর্যাদা দেওয়া হয় না, কারণ তারা রূপান্তরকামী সম্প্রদায়, থার্ড জেন্ডার, তাদের তো একটা সম্মান আছে, তাদেরও তো একটা মান সম্মান আছে, তাদেরও একটা মর্যাদা আছে। সেই মর্যাদাটা আমাদের ভারতীয় সমাজে কিন্তু সেরকম ভাবে দেওয়া হয় না, বা সেই স্থান কিন্তু তারা এখন পায়নি। তো তাদের জন্য সেখানে দিল্লির যে মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি কিন্তু ভেবেছেন তাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রদান করেছেন। এই যে নীতিটা চালু করেছেন কিন্তু দিল্লি সরকার। পরবর্তী প্রশ্ন কি বলছে, লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স রিপোর্ট 2023 ভারতের লজিস্টিক্স পারফরম্যান্স 2023 ইন্ডেক্স অনুযায়ী আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব ব্যাংকের তালিকা অনুযায়ী দেখি, ওয়ার্ল্ড ব্যাংকের লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 38তম। ঠিক আছে, এই এলপিআই ইন্ডেক্স এর লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স, ইন্ডিয়ান ইউনিফর্ম লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স, এটা সপ্তমতম সংস্করণ হয়েছে, যেখানে 139টি দেশের মধ্যে ভারতের স্থান 38তম। ঠিক আছে, অর্থাৎ ভারত তার লজিস্টিক দক্ষতা দেখিয়ে কিন্তু এই 38তম স্থানে চলে এসেছে, যেটা বিশ্ব ব্যাংকের তালিকা অনুযায়ী এলপিআই ইন্ডেক্সে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যেটা নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার দক্ষতায় কিন্তু ভারতবর্ষ তার লজিস্টিকের দক্ষতায় 38তম স্থান গ্রহণ করেছে, এবং যেটা 2015 সাল থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বাট টোটাল 139টা দেশের মধ্যে ভারতের স্থান কত দাঁড়ায়? 38তম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে দেখো, সম্প্রতি প্রয়াত এমএস স্বামীনাথন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আমরা জানি যে এগ্রিকালচারাল সেক্টর যেটা রয়েছে, কৃষি ক্ষেত্রের সাথে কিন্তু তিনি যুক্ত রয়েছে। অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টর হিসেবে, যেখানে বলা যায় যে গ্রিন রিভলিউশন আমরা করেছিলাম একই দিন আমরা পড়েছি, সেখানে এগ্রিকালচারাল সেক্টরের সাথে যুক্ত। এইবারে বলা যেতে পারে যে গ্রিন রিভলিউশন মানে সবুজ বিপ্লব। কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব বলতে প্রাচীনতর কৃষি পদ্ধতির পরিবর্তে সেখানে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ, সেখানে উন্নত মানের বীজের ব্যবহার, উন্নত মানের সারের ব্যবহার, রাসায়নিক সারের প্রয়োগ, উন্নত মানের উৎপাদন কৃষি পদ্ধতি, সেটাই হচ্ছে সবুজ বিপ্লব নামে পরিচিত। কৃষি ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এসেছিল, সেই সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন যেটা 1960 তে হয়েছিল, সেই 1960 তে যে গ্রিন রিভলিউশন হয়েছিল তার জনক ছিলেন কিন্তু এই এস স্বামীনাথন, যিনি কিন্তু এগ্রিকালচারাল সেক্টরের সাথে যুক্ত। প্রশ্ন হতেই পারে যে জনক নামে কে পরিচিত, তিনি কিন্তু চেন্নাইয়ে সম্প্রতি
চেন্নাইয়ে 98 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। ঠিক আছে, পরবর্তী কি প্রশ্ন বলছে, টাটা ডিজিটালের প্রথম সিইও আর এমডি পদে কে নিযুক্ত হয়েছে? টাটা ডিজিটালের প্রথম সিইও আর এমডি পদে নিযুক্ত হয়েছে নবীন তাহিরানি। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, মেরা গাঁও মেরা ঘর যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, সেই কর্মসূচিটা কোন মন্ত্রকের উদ্যোগে নেওয়া হয়েছে বা কোন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া হয়েছে? এটা মেইনলি কালচারাল মিনিস্ট্রি, অর্থাৎ মিনিস্ট্রি অফ কালচার বা সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু এই মেরা গাঁও মেরা ঘর যে নীতিটা রয়েছে বা কর্মসূচিটা রয়েছে সেটা নেওয়া হয়েছে। বা এই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য কি, বিভিন্ন গ্রামগুলোকে সার্ভে করে সেখানকার বিভিন্ন গ্রামের মানচিত্র নথিভুক্ত করা, বিভিন্ন গ্রামের সেখানে বিভিন্ন উন্নয়ন ব্যবস্থাগুলোকে সার্ভে করে বা সেরকম বিভিন্ন জিনিসগুলোকে সার্ভে করে একটা গ্রামের নথিভুক্ত মানচিত্রটি উপস্থাপন করা, যেটা মেরা গাঁও মেরা ঘর নামে কর্মসূচি নামে পরিচিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ভারতের সাথে মুক্ত বাণিজ্য নীতি করল কোন দেশ? যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে সেখানে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক মানে উন্নত ব্যবস্থাকে বোঝাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এবার এই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে মুক্ত বাণিজ্য নীতি প্রসারের জন্য বা বাড়ানোর জন্য ভারতের সাথে কে জোট বেঁধেছে? ভারতের সাথে শ্রীলঙ্কা। উত্তর হবে কি তাহলে? শ্রীলঙ্কা চুক্তি করলো, যার ফলে কি হলো, এই ভারত আর শ্রীলঙ্কা দুটো দেশের মধ্যে কিন্তু একটা ইকোনমিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে জোট হলো, যেখানে কি হলো, দুটো দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে ভিত্তি করে বা অর্থনৈতিক সম্পর্ককে বেস করে তাদের দুজনের মধ্যে কিন্তু সহযোগিতামূলক সম্পর্ক, তথাপি সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি হলো, তার সাথে কি হলো, অর্থনৈতিক প্রগতির পথটাও কিন্তু একটা উন্নত হলো। যেখানে এখান থেকে ধরা হলো যে বিভিন্ন এই যে দুটো দেশ রয়েছে এদের মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক সহযোগিতার সম্পর্কের ভিত স্থাপন হলো, বা দুটো দেশ একই অপরের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতায় থাকবে, এই রকম প্রতিশ্রুতিবদ্ধ হলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স, শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স যে শিরোনামটা রয়েছে সেখানে কমিটি বুক রিলিজ করলেন কে? ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ঠিক আছে, তাহলে দ্য লর্ড অফ দ্য জগন্নাথ মানে ওড়িশা যেটা পুরী, সেটা হিন্দুদের কাছে অতি পবিত্র শহর, তীর্থক্ষেত্র, শ্রী সেখানে দেবতা জগন্নাথের তীর্থভূমি রয়েছে, যেটা জগন্নাথের মন্দির হিসেবে পুরী মন্দির বিখ্যাত। আর এছাড়াও আরো বিভিন্ন মন্দির রয়েছে, পুরোটাই তীর্থস্থান। এবার সেখানে যে জগন্নাথ দেবতা রয়েছে সেটা তো লর্ড, এই যে লর্ড অফ দ্য শ্রী জগন্নাথ অফ দ্য লর্ড, এই যে ইউনিভার্স শিরোনামটা রয়েছে, সেই শিরোনামে কে তুলেছে, সেই শিরোনামটা তুলে ধরেছে এখানকার মুখ্যমন্ত্রী অর্থাৎ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি কিন্তু এটা রিলিজ করেছেন, এই শিরোনামটাতে যে কপি থেকে বুক সেটা রিলিজ করেছেন কে? ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সুপার 30 তে সুপার 30 প্রতিষ্ঠাতা কে? সুপার 30 প্রতিষ্ঠাতা হচ্ছে আনন্দ কুমার। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন সুপার 30 যে রয়েছে বিখ্যাত, সেটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? আনন্দ কুমার। তিনি কি ভিসা প্রদান করে? গোল্ডেন ভিসা প্রদান করা হয়েছে। এই গোল্ডেন ভিসা প্রদান করলো কে? কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত, ইউএই। ঠিক আছে, ইউনাইটেড আরব, যেটা ইউনাইটেড আরব, অর্থাৎ ভিসা প্রদান করেছে কে? সংযুক্ত আরব
আমিরশাহী তাকে আনন্দ কুমারকে কেন সুপার 30 যিনি প্রতিষ্ঠাতা আনন্দ কুমার তাকে কিন্তু এই ভিসাটা প্রদান করা হয়েছে গোল্ডেন ভিসা। ঠিক আছে, এই গোল্ডেন ভিসাটা কিন্তু এর আগে শাহরুখ খানকেও কিন্তু দেওয়া হয়েছিল। এই অভিনেতা মানে বলিউড অভিনেতা শাহরুখ খানকেও কিন্তু এই গোল্ডেন ভিসাটা প্রদান করা হয়েছিল। এখন দেওয়া হয়েছে কাকে? মিসেস সুপার 30 আনন্দ কুমার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো কিলকারি প্রোগ্রাম যেটা হয়েছে কিলকারি প্রোগ্রাম গুজরাট, ঠিক আছে, আর একটা হচ্ছে মহারাষ্ট্র। গুজরাট আর মহারাষ্ট্র দুটোই কিন্তু হয়েছে পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই গুজরাট আর মহারাষ্ট্র দুটো স্টেটে কিন্তু কিলকারি যে প্রোগ্রামটা হয়েছে সেটা লঞ্চ করা হয়েছে। এবারে কিলকারি প্রোগ্রামটা কি? অ্যাকচুয়ালি কিলকারি প্রোগ্রামটা হচ্ছে যখন প্রত্যেকটা মহিলা গর্ভবতী হন সেখানে মায়ের কিভাবে যত্ন নেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটা মা যাতে সুস্থ থাকে, তার শারীরিক সুস্থতা, তার পাশাপাশি তার সন্তানের সুস্থতা কিভাবে থাকা যায়, মা এবং সন্তান উভয়েরই সুস্থতা প্রদানের জন্য বা উভয়ের শারীরিক মানসিক দিক থেকে সুস্থতা বা মানসিক বা শারীরিক উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে সেটা কিন্তু এই কিলকারি প্রোগ্রামের মধ্যে আবদ্ধ রয়েছে বা এগুলোর মধ্যে এই নীতিগুলো কিলকারি প্রোগ্রামের মধ্যেই রয়েছে অন্তর্ভুক্ত। মানে কিলকারি প্রোগ্রামটা যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সন্তান এবং তার মায়ের যে কিভাবে শারীরিক উন্নয়ন বা তথাপি স্বাস্থ্যের উন্নয়ন এইটা যাতে ঘটানো যায় তার জন্য কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। কোন স্টেটে করা হয়েছে? মহারাষ্ট্র আর গুজরাট উভয় স্টেটে কিন্তু এই কিলকারি প্রোগ্রামটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা এই যে ইনফরমেশন গুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগলো এবং আশা করি তোমাদের এগুলো কিন্তু খুবই কাজে দেবে কামিং এক্সাম গুলোতে। তো তার জন্য তোমাদের কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে যে এখান থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলোকে নোট ডাউন করে রাখবে এবং যদি কোনো এখান থেকে কোনো অসুবিধা হয় বা যদি কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আমি সেই কমেন্টের উপর বেস করে কিন্তু সেগুলো ডিটেইলস আলোচনা করে দেব। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন ইনফরমেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস